শিক্ষার্থীরা অর্থনীতি ক্লাসে স্বাগত। আজ আমরা ডিগ্রি প্রথম বর্ষের ব্যষ্টিক অর্থনীতি নিয়ে আলোচনা করব। আমরা জানব গড় ব্যয় রেখা সম্পর্কে। সাধারণত কোনো উৎপাদনকারী উৎপাদন করতে গেলে তাকে নানা ধরনের উপকরণ সংগ্রহ করতে হয়। এই উপকরণ সংগ্রহ করতে তাকে কি করতে হয়? ব্যয় করতে হয়। কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদন করতে উৎপাদনকারীকে যে ব্যয় নির্বাহ করতে হয় বা উৎপাদন প্রতিষ্ঠানকে যে ব্যয় নির্বাহ করতে হয় তাকে বলা হয় উৎপাদন ব্যয়। তাকে বলা হয় উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়কে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়। আজ আমরা আলোচনা করব গড় ব্যয় সম্পর্কে। সাধারণত স্বল্পকালে যদি গড় ব্যয় যে হারে বাড়ে, প্রান্তিক ব্যয়ও তার থেকে বেশি হারে বাড়ে। গড় ব্যয় যে হারে কমে যায়, প্রান্তিক ব্যয় তার থেকে বেশি হারে কমে যায়। আমরা আলোচনা করব গড় ব্যয় কাকে বলে। তার আগে আমাদেরকে জানতে হবে যে মোট ব্যয় কাকে বলে। কোনো উৎপাদনকারী বা প্রতিষ্ঠান উৎপাদন ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য যে ব্যয় করে বা তাকে ব্যয় করতে হয় তাকে বলা হবে মোট ব্যয়। কোনো উৎপাদনকারী বা উৎপাদন প্রতিষ্ঠান নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য যে ব্যয় করে তাকে বলা হয় মোট ব্যয় বা টোটাল কস্ট। টোটাল কস্ট। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলেই আমরা পাবো গড় ব্যয়। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলেই আমরা পাবো গড় ব্যয়। তাহলে তোমরা জানলে গড় ব্যয় কাকে বলে। মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব গড় ব্যয় কাকে বলে। সময়ের ভিত্তিতে গড় ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো স্বল্পকালীন গড় ব্যয় এবং দীর্ঘকালীন গড় ব্যয়। দুই ভাগে ভাগ করা হয় গড় ব্যয়কে, স্বল্পকালীন গড় ব্যয় এবং দীর্ঘকালীন গড় ব্যয়। স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণের প্রেক্ষিতে গড় ব্যয়কে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব স্বল্পকালীন গড় ব্যয় রেখা বা স্বল্পকালীন গড় খরচ রেখা। একে আমরা ইংরেজিতে বলবো শর্ট রান এভারেজ কস্ট কার্ভ। শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, আর সংক্ষেপে আমরা বলবো SAC। সংক্ষেপে আমরা বলবো SAC। স্বল্পকালীন গড় ব্যয় রেখা। আমরা প্রথমে জানলাম যে গড় ব্যয় কাকে বলে। এখন আমরা জানবো যে স্বল্পকালীন গড় ব্যয় কাকে বলে। স্বল্পকালীন মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে স্বল্পকালীন গড় ব্যয়। স্বল্পকালীন মোট ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলেই পাওয়া যাবে স্বল্পকালীন গড় ব্যয়। স্বল্পকালীন গড় ব্যয়, আমরা এখানে স্বল্পকালীন গড় ব্যয় আঁকিয়েছি। স্বল্পকালীন গড় ব্যয় উৎপাদন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে স্বল্পকালীন গড় ব্যয় কমতে থাকে। একটা নির্দিষ্ট সময়ে তার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় এবং সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পরে যদি উৎপাদন বৃদ্ধি করা হয়, সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পরে যদি উৎপাদন আরও বেশি পরিমাণে বৃদ্ধি করা হয় তখন কিন্তু গড় ব্যয় আবার বেড়ে যায়। এই বিষয়টাই আমরা চিত্রের মাধ্যমে দেখব। দেখো, এখানে আমরা একটা রেখা আঁকিয়েছি, SAC রেখা, শর্ট রান এভারেজ কস্ট। এটা হলো স্বল্পকালীন গড় ব্যয় রেখা। এই চিত্রের ভূমি অক্ষে আমরা উৎপাদন দেখেছি, লম্ব অক্ষে আমরা গড় ব্যয় দেখেছি। ভূমি অক্ষে উৎপাদন এবং লম্ব অক্ষে আমরা গড় ব্যয় দেখেছি। তোমরা দেখো, উৎপাদন যখন Q1 থেকে বৃদ্ধি পেয়ে Q2 হয়, উৎপাদন যখন Q1 থেকে বৃদ্ধি পেয়ে Q2 হয় তখন গড় ব্যয় রেখা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। Q1 থেকে উৎপাদন যখন Q2 হয় তখন গড় ব্যয় উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে এবং গড় ব্যয় কমে M1 থেকে M2 তে কমে আসে। M1 থেকে
M2 তে কমে আসে। উৎপাদন Q1 থেকে Q2 হওয়াতে গড় ব্যয় রেখা নিচের দিকে নামতে থাকে এবং গড় ব্যয় M1 থেকে কমে M2 হয়। তাহলে আমরা যে বললাম যে উৎপাদন প্রথমে বৃদ্ধি করলে গড় ব্যয় কমতে থাকে। এফ বিন্দুটি হচ্ছে এসএসি রেখার সর্বনিম্ন বিন্দু। এসএসি রেখার অর্থাৎ স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু হচ্ছে এফ। এই এফ বিন্দুতে কিন্তু উৎপাদন ব্যয় সর্বনিম্ন হবে। এসএসি রেখা বা স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে কিন্তু উৎপাদন ব্যয় সর্বনিম্ন হবে। অর্থাৎ এফ বিন্দুতে Q2 উৎপাদন স্তরে উৎপাদন ব্যয় সর্বনিম্ন হবে। এফ বিন্দুতে Q2 উৎপাদন স্তরে উৎপাদন ব্যয় সর্বনিম্ন হবে। এরপরে যদি উৎপাদন আরো বৃদ্ধি করা হয় বা কোনো প্রতিষ্ঠান যদি আরো বেশি উৎপাদন করতে চায়, Q2 থেকে দেখো উৎপাদন বেড়ে যদি Q3 হয়, Q2 থেকে যদি আবার উৎপাদন বৃদ্ধি করা হয়, তখন স্বল্পকালীন গড় ব্যয় রেখা আবার উপরের দিকে উঠতে থাকে। উপরের দিকে উঠতে থাকা মানেই হচ্ছে ব্যয় বৃদ্ধি পাওয়া। অর্থাৎ যদি Q2 এর পরে উৎপাদন বৃদ্ধি করা হয় তাহলে গড় ব্যয় উপরের দিকে উঠতে থাকে, তার মানে হচ্ছে যে উৎপাদন ব্যয় বা গড় ব্যয় আবার বৃদ্ধি পেতে থাকে। তোমরা খেয়াল করো Q3 উৎপাদন স্তরে গড় ব্যয় হচ্ছে M3, Q3 উৎপাদন স্তরে গড় ব্যয় হচ্ছে M3, অর্থাৎ M1 থেকে কমে তা M2 হয়েছিল, কিন্তু Q2 এর পরে যদি উৎপাদন বৃদ্ধি করা হয় তাহলে গড় ব্যয় আবার বেড়ে M3 হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে উৎপাদন প্রথমে বৃদ্ধি করা হলে গড় ব্যয় কমে যায়, স্বল্পকালীন গড় ব্যয় কমে যায়, তারপরে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় এবং সর্বনিম্ন পর্যায়ের পরে যখন উৎপাদন আরো বৃদ্ধি করা হয় তখন গড় ব্যয়টা আবার বেড়ে যায়। এবার আমরা আলোচনা করব দীর্ঘকালীন গড় খরচ রেখা। দীর্ঘকালীন গড় খরচ রেখা, লং রান এভারেস্ট কস্ট কার্ভ, সংক্ষেপে আমরা একে বলবো LAC, শর্ট লং রান এভারেস্ট কস্ট কার্ভ, সংক্ষেপে আমরা বলবো LAC। দেখো চিত্রে আমরা আগের মতোই ভূমি অক্ষে উৎপাদন দেখব এবং লম্ব অক্ষে গড় ব্যয় দেখব। LAC রেখা হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। LAC রেখা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। দেখো LAC রেখাও কিন্তু SSC রেখার মতো ইংরেজি ইউ আকৃতির। SCC রেখা যেমন ইংরেজি ইউ আকৃতির, LAC রেখাও কিন্তু ইংরেজি ইউ আকৃতির, কিন্তু LAC রেখার থেকে SSC রেখা বা স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে দীর্ঘকালীন গড় ব্যয় রেখাটা একটু চ্যাপ্টা ধরনের বা বিস্তৃত ধরনের। LAC রেখা বা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা স্বল্পকালীন গড় ব্যয় রেখা থেকে একটু চ্যাপ্টা বা বিস্তৃত ধরনের। এর অর্থ হচ্ছে যে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দীর্ঘকালীন গড় ব্যয় কমতে থাকে, তবে তা ধীর গতিতে কমে, সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, তারপরে যখন উৎপাদন আবার বৃদ্ধি করা হয় তখন LAC রেখা বা গড় ব্যয় দীর্ঘকালীন গড় ব্যয় বাড়তে থাকে, কিন্তু সেটা ধীর গতিতে বাড়তে থাকে। এই ধীর গতির কারণেই LAC রেখাটা একটু SSC থেকে চ্যাপ্টা ধরনের হয়। দেখো F বিন্দু হচ্ছে LAC রেখার সর্বনিম্ন বিন্দু, F বিন্দু হচ্ছে LAC রেখার সর্বনিম্ন বিন্দু, অর্থাৎ Q2 উৎপাদন স্তরের আগের স্তরে যদি উৎপাদন করা হয় তাহলে গড় ব্যয় আস্তে আস্তে কমতে থাকে এবং Q2 এর পরে উৎপাদন বৃদ্ধি করা হলে গড় ব্যয় আবার বাড়তে থাকে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম স্বল্পকালীন গড় খরচ রেখা এবং দীর্ঘকালীন গড় খরচ রেখা কাকে বলে এবং চিত্রের সাহায্যে আমরা ব্যাখ্যা করলাম। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার আসে যে দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে বা LAC রেখাকে কেন ইনভেলপ রেখা বলা হয়? LAC রেখাকে কেন ইনভেলপ রেখা বলা হয়? যখন আমরা জেনেছি যে LAC রেখা SCC রেখার মতোই ইংরেজি ইউ আকৃতির, কিন্তু এটা একটু
চ্যাপ্টা ধরনের হয়। সাধারণত দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল। দীর্ঘকালে সকল ব্যয়ই পরিবর্তনশীল। উৎপাদনকারী এক্ষেত্রে বা উৎপাদনকারী বা প্রতিষ্ঠান এক্ষেত্রে নিজের প্রয়োজন অনুযায়ী উৎপাদনের আয়তন পরিবর্তন করে কম খরচে দ্রব্য উৎপাদন করতে পারে। দীর্ঘমেয়াদে উৎপাদনকারী তার পছন্দ মতো উৎপাদনের আয়তন পরিবর্তন করে কম খরচে দ্রব্য উৎপাদন করতে পারে, কিন্তু একটা বিশেষ সময়ে তাকে একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে উৎপাদন করতে হয়। সেই নির্দিষ্ট আয়তনের গড় ব্যয় রেখাকেই বলা হবে স্বল্পকালীন গড় ব্যয় রেখা। দীর্ঘমেয়াদে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে উৎপাদনকারী উৎপাদনের পরিমাণ পরিবর্তন করতে গিয়ে যদি দেখে যে সে যে আয়তনে উৎপাদন করছিল তার থেকে অন্য একটি আয়তনে উৎপাদন ব্যয় বা গড় মোট ব্যয় কম, তাহলে সে কি করবে? তাহলে সে তার আগের উৎপাদনের আয়তন পরিবর্তন করে নতুন আয়তনে চলে যাবে। যদি সে দেখে যে অন্য একটি আয়তনে তার গড় ব্যয় বা উৎপাদন ব্যয় কম হচ্ছে, তাহলে সে পুরাতন আয়তন পরিবর্তন করে নতুন আয়তনে চলে যাবে। এই নতুন আয়তনের গড় ব্যয় রেখাকেও কিন্তু আরেকটি স্বল্পকালীন গড় ব্যয় রেখা বলা হবে। এভাবে অনেকগুলো স্বল্পকালীন গড় ব্যয় রেখার প্রেক্ষিতে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা অঙ্কন করা হয়। এই দীর্ঘকালীন গড় ব্যয় রেখার প্রতিটি বিন্দুই কিন্তু সর্বনিম্ন উৎপাদন ব্যয় নির্দেশ করে। আমরা চিত্রে দেখি, এখানে আমরা তিনটা স্বল্পকালীন গড় ব্যয় রেখা এঁকেছি। একটা হলো SAC1, SAC2, SAC3, SAC1, SAC2, SAC3। আমরা তিনটা স্বল্পকালীন গড় ব্যয় রেখা এঁকেছি। এই প্রতিটা রেখায় একটা ফার্মের এক এক রকম আয়তন নির্দেশ করে। প্রতিটা রেখায় কিন্তু একটা ফার্মের বিভিন্ন আয়তন নির্দেশ করে। এই তিনটা রেখাকে স্পর্শ করে আমরা LAC রেখা এঁকেছি। LAC রেখা হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। LAC রেখাই হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। LAC রেখা দেখো, LAC রেখা প্রত্যেকটা SAC রেখাকে কিন্তু স্পর্শ করে গেছে। LAC রেখা প্রত্যেকটা SAC রেখা বা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা প্রতিটি স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে স্পর্শ করে গেছে। SAC1 কে সে F বিন্দুতে স্পর্শ করেছে, SAC2 কে সে E বিন্দুতে স্পর্শ করেছে এবং SAC3 কে সে G বিন্দুতে স্পর্শ করেছে। LAC রেখা এই তিনটা স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে স্পর্শ করেছে। প্রকৃতপক্ষে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা হচ্ছে অসংখ্য স্বল্পকালীন গড় ব্যয় রেখার সমন্বয় সূচক বিন্দু মাত্র। LAC রেখা অসংখ্য স্বল্পকালীন গড় ব্যয় রেখার সমন্বয় সূচক বিন্দু মাত্র। যেহেতু LAC রেখা বা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা স্বল্পকালীন গড় ব্যয় রেখাগুলোকে আচ্ছাদিত করে রাখে, যেহেতু দীর্ঘকালীন গড় ব্যয় রেখা স্বল্পকালীন গড় ব্যয় রেখাগুলোকে আচ্ছাদিত করে রাখে, এই জন্য দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে এনভেলপ রেখা বা মোড়ক রেখা বলা হয়। আমি আবারও বলছি, তোমরা খেয়াল করে শোনো যে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা যেহেতু সকল স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে আচ্ছাদিত করে রাখে, এই জন্য দীর্ঘকালীন গড় ব্যয় রেখাকে এনভেলপ রেখা বা মোড়ক রেখা বলা হয়। তবে LAC রেখা বা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কিন্তু সব স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে না। দীর্ঘকালীন গড় ব্যয় রেখা স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে স্পর্শ করে ঠিকই, কিন্তু সব স্বল্পকালীন গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতেই কিন্তু স্পর্শ করে না। LAC রেখা বা দীর্ঘকালীন গড় ব্যয় রেখা যখন নিচের দিকে নামতে থাকে তখন তার স্বল্পকালীন গড় ব্যয় রেখার ক্রমহ্রাসমান অংশে স্পর্শ করে।
দীর্ঘকালীন গড় ব্যয় রেখা যখন নিচের দিকে নামতে থাকে তখন তার স্বল্পকালীন গড় ব্যয় রেখার ক্রমহ্রাসমান অংশে স্পর্শ করে। আবার যখন দীর্ঘকালীন গড় ব্যয় রেখা উপরের দিকে উঠতে থাকে তখন তার স্বল্পকালীন গড় ব্যয় রেখার ঊর্ধ্বগামী অংশে স্পর্শ করে। শুধুমাত্র দেখো এসএসি অর্থাৎ SSC2 রেখার সর্বনিম্ন বিন্দুতে LAC রেখা স্পর্শ করেছে। শুধুমাত্র SSC2 রেখার স্বল্পকালীন গড় ব্যয় রেখার বিন্দুতে LAC রেখা স্পর্শ করেছে। কাজেই এই বিন্দুটি হচ্ছে এই উৎপাদন ক্ষেত্রে সর্বনিম্ন উৎপাদন ব্যয় নির্দেশ করবে এবং এটাই হচ্ছে কাম্য উৎপাদন স্তর। LAC রেখা যেহেতু সকল স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে আচ্ছাদিত করে রাখে, এই জন্যই LAC রেখাকে বলা হবে ইনভেলপ রেখা। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবে সকল রাতের পরেই কিন্তু ভোর আসে। আমাদেরও এই দুঃসময় এক সময় কেটে যাবে। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাবে।